আসলে এরকম কোনো পরিস্থিতি আগামী দিনে ঘটুক আমরা কেউই চাই না, এটা আমরা সকলে আসলে মর্মাহত এরকম একটা ঘটনার জন্য। কিন্তু আসলে দেখেন, এই বরেন্দ্র অঞ্চলে এরকম অসংখ্য দেখতে পাবেন যেগুলো তো বোরিং করা হয়, কিন্তু বোরিং করার পরে নিজ দায়িত্ব যদি তারা এগুলো আবার যদি পুনরায় টেস্ট করার পরে হলো না, ঠিক আছে, আপনি যদি এটা গর্তটা ভরাট করে দেন তাহলে এরকম ঘটনা আমরা আজকে দেখতে পারতাম না। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, এর জন্য আসলে সেই ছোট্ট শিশু কি আসলেই দায়ী? সে কেন তার বলি হবে? আমরা আগামী দিনে এরকম কোনো ঘটনা এই বরেন্দ্র অঞ্চলে ঘটুক, এমনকি সারা দেশে ঘটুক আমরা চাই না। দেখেন, বরেন্দ্র অঞ্চলে ছোট ছোট বাচ্চারা তারা মাঠে খেলাধুলা করে, খেলাধুলা করতে গিয়ে এই অসাবধানতা বশত আজকে যে ঘটনা ঘটেছে, এর জন্য আসলে কে দায়ী আমরা দেশবাসী জানতে চাই, এবং এর সুষ্ঠু তদন্ত হোক। এবং এই যে আমরা আজকে যে উদ্ধার অভিযান চলছে, এটা আসলে গতানুগতিক পদ্ধতি, এখানে কোনো আধুনিক কারণ নাই। আধুনিক যন্ত্রপাতি দ্বারা যদি এই ঘটনা যদি সুষ্ঠুভাবে, এতক্ষণ আপনার এত সময় লাগছে, এত কালবিলম্ব ঘটছে, এটা আমরা কেউই চাই না। আমরা চাই বাচ্চাটা সুষ্ঠুভাবে এবং জীবিত উদ্ধার হোক। আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, সকলে আপনারা দোয়া করবেন যেন বাচ্চাটা জীবিত উদ্ধার হয় এবং যত দ্রুত সম্ভব যেন বাচ্চাটাকে উদ্ধার করা যায়। পর্যন্ত ছেলেটাকে দেখতে পাওয়া যায় না, এখন বাইচা আছে কি মরে গেছে এটা তো বলতে পারা যাচ্ছে না, সেটা আল্লাহ জানে ভালো। কাজ চলছে, কাজ শেষ হলে আল্লাহ হয়তো ছেলেটাকে উদ্ধার করা যাবে। আসলে বাংলাদেশে আমরা বসবাস করি, কিন্তু বাংলাদেশের প্রযুক্তিটা ভালো না। এখানে বাচ্চাটা কাল 1টার দিক থেকে উদ্ধার অভিযান চলছে, অথচ আমরা কোনো গতি করতে পারছি না। এটা আমাদের অপারগতা, হ্যাঁ, এটা আমাদেরই ব্যর্থতা বলেন আর যাই বলেন। কারণ একটা অ্যাক্সিডেন্ট ছোটোখাটোই বলবো, কিন্তু আসলে বাচ্চাটা যেন উঠাতে পারতাম আমরা খুব উপকৃত হতাম জীবিত। এখন আল্লাহ কী হালে রাখছে জানি না, এই পরিস্থিতি দেরি হওয়াতে জিনিসটা আরও এর আগে তো অক্সিজেন দিয়ে তাকে বাঁচায় রাখছিল, এখন তো তারাও বলতে পারছে না কি অবস্থায় আছে। হ্যাঁ, এটা আমরা খুব মর্মাহত, শোকাহত। এটাই চাচ্ছি কি আমরা এই বিপদগুলো থেকে যেন আমরা পরিত্রাণ পাই অতি তাড়াতাড়ি, হ্যাঁ, অল্প সময়ের মধ্যেই। এটা আমাদের সরকারের কাছে আমরা খুব আকুল আবেদন জানাচ্ছি, এই কাজগুলো যেন দ্রুত হয়। আমরা আমাদের এটা অসচেতনতা এটা, আর এটার জন্যে আসলে আমাদের সচেতন হওয়া খুব প্রয়োজন। এবং এই উদ্ধার কাজটা আমাদের অনেক বিলম্বিত হয়েছে। আর বাংলাদেশের যে উদ্ধার কাজে যে যন্ত্রগুলো ব্যবহার হয়, এগুলো আসলে আরও আধুনিক করার দরকার। তাহলে ত্বরান্বিত আমাদের চাওয়াটা হচ্ছে আসলে উদ্ধার কাজটা আরও দ্রুত হয় যেন, এবং এই উদ্ধারের আধুনিক যন্ত্রগুলো আরও যেন আধুনিক হয়। আরও বোরিং আছে, এগুলো সচেষ্ট হতে হবে এবং এই যেন গর্তগুলো যেগুলো আসলে বোরিং করার পরে যেগুলো গর্ত হয়েছিল, এর জন্য একটা বাচ্চা আজ জীবন বিপন্ন। আসলে এটা আমরা চাই না। আর এটা যেন এভাবে না থাকে, গর্তগুলো যেন না থাকে এভাবে, যেন ভরাট করা, যদি বোরিং হয় তাহলে পরে এটা পানি না উঠলে পারে যেটা ভরাট করা হয় যেন। তো একটা জায়গায় যদি সে কোনো ডিপ টিউবওয়েল বসানোর জন্য অথবা যে কোনো জিনিস খোঁড়ার পরে গর্ত থাকে, সেই গর্তটাকে খোঁড়ার পরে পথচারী যাতে এখানে পড়ে না যায়, সেজন্য ফিনিশিংয়ে তার মুখটাকে বন্ধ করে দিতে হয়। এরকম দুর্ঘটনা বেশ, শুধু আপনি একটা বললেন, আমার জানা মতে 3-4টা আমি আমার জীবনে দেখছি যে এরকম গর্তে পড়ে মারা গেছে, উদ্ধার আর হয় নাই। তো সেজন্য যারা এটা করেছে, প্রকল্পকারী হয়তো ঠিক মতো করেছে, কিন্তু বাস্তবায়ন যারা করেছে তারা বিভিন্ন কারণে এগুলো করে না। 3টা কারণ নাও করতে পারে। একটা হলো অপ্রতুল, তাদের যে আর্থিক ক্যাপাসিটি থাকা উচিত ছিল সেটা হয়তো শেষে থাকে না বলে তারা করে না। দ্বিতীয়ত, তারা দুর্নীতির আশ্রয় নিতে পারে, যে টাকা দিয়ে এটাকে সমাপ্ত করার কথা ছিল ওই টাকা থেকে আত্মসাৎ করলে বাকি শেষটুকু করার তাদের আর সেই সুযোগ থাকে না। সেই জন্য অসৎ এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত তারাও এই সব ঘটনার জন্য দায়ী। আমার মনে হয় সরকার যদি দুর্নীতিকে শক্ত হাতে ধরতে পারে, তাহলে এ ধরনের যে ঘটনাগুলো ঘটছে, জাতি যেটা কোনো ক্রমে আশা করে না, এগুলো ঘটা সম্ভব নয় বলে আমরা মনে করি, কিন্তু এটা ঘটতেই আছে। এটা সরকারের দুর্বলতা, এবারে কোনো সন্দেহ নাই। এবং এই প্রকল্প যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই
পরবর্তী কোনো জেনারেশন বা যারা এটা করবে তারা সতর্ক হয়ে যাবে। আশা করা যায় এই মানে যতটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, আমরা এটা আশা করি। অপারেশনটা সম্পূর্ণ একটা সংবেদনশীল অপারেশন, খুবই স্পর্শকাতর। একটা বাচ্চা একটা 6 থেকে 8 ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে। তো এইটা আসলে তাকে তার সার্ভাইভেবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয়। আপনি যদি ইতিহাস দেখে থাকেন, যতগুলো এরকম ধরনের অপারেশন হয়েছে বিশ্বের এত আধুনিক কেউই এখন পর্যন্ত বের করতে পারি নাই, যেটা সুড়ঙ্গের ভিতর থেকে আপনার খুব সহজেই এরকম একটা অল্প 6 ইঞ্চি 8 ইঞ্চি ডায়ার একটা পাইপের ভিতর থেকে খুব সহজে উপর থেকে এক্সট্রাক্ট করে তাকে নিয়ে আসবে। এই পুল করে তাকে নিয়ে আসাটা এটা আসলে খুবই মানে অসম্ভব একটা বিষয়। তবে এটার জন্য যেটা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমরা সবসময় যেটা করি সেটাই আমরা করছি, যেটা অন্যান্য দেশেরও আপনারা দেখে থাকবেন যে এই যেখানে আপনার ভিকটিমটা পড়ে যায় তার পাশাপাশি সমান্তরালভাবে দূরে একটা গর্ত খোঁড়া হয় এবং ওইভাবেই টানেল করে সুড়ঙ্গ করে তারপরে তার ওই পয়েন্টে পৌঁছাতে হয়। তো এটা একটা এমন একটা ভারী কোনো যন্ত্রপাতি অথবা ভারী কোনো এক্সকাভেটর অথবা হেভি কোনো ইকুইপমেন্ট যেটা ভাইব্রেট সৃষ্টি করতে পারে, মাটির গঠনকে নষ্ট করে দিতে পারে অথবা মাটি চাপা পড়তে পারে, এইগুলো আমরা খেয়াল রেখে কাজ করি। এখানে আপনার সম্পূর্ণ ইম্প্রোভাইজ পদ্ধতিতেই কাজ করতে হবে। এটা কখনোই এইভাবে করা যাবে না যে দ্রুত এক্সট্রাক্ট করে, কিন্তু ওখানে তো মাটি চাপা পড়ে আরও দুর্ঘটনা ঘটতে পারে, এখনও তো ঘটতে পারে। বাট পয়েন্ট হচ্ছে যে আমরা যেটা করতে চাই সবসময় তার ওই অক্সিজেন সাপ্লাইটা হিসাব করে তারপরে তার সার্ভাইভেবিলিটিটাকে মাথায় রেখে কোনো রকম মানে অন্যান্য ড্যামেজ থেকে আমাদেরকে রক্ষা করার জন্যই আমরা এইভাবে মানে সিস্টেমেটিকভাবে এবং এই ধাপে ধাপে আমরা মানে আগাই। আপনি দেখে থাকবেন যে এর আগের যতগুলো এই ধরনের অপারেশন ছিল সেগুলো কিন্তু আপনার 72 আওয়ার্স, 48 আওয়ার্স, 52 আওয়ার্স, আমি এগুলো সব জেনে বলছি, মানে বিভিন্ন কেস স্টাডি করেই বলছি। সুতরাং এই ধরনের অপারেশনে এরকম সময় লাগবে, কারণ আপনারা বিভিন্ন বিশ্বের যদি মানে ইতিহাস আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এরকমই সময় লেগেছে। ইভেন আমাদের আশেপাশের দেশেও এরকম ধরনের অপারেশন হয়েছে যেখানে আপনার 52 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এটা খুবই নর্মাল একটা বিষয়। তবে আপনাদের বুঝতে হবে যে এখানে আমি চাইলেই টেকনোলজি প্রয়োগ করতে পারছি না। এখানে হেভি ইকুইপমেন্ট দিয়ে আপনি দেখে থাকবেন যে অন্তত 5-7 মিটার দূর থেকে কিন্তু কাজ করতে হচ্ছে। আমি তো চাইলেই এক্সকাভেটর দিয়ে ওই বরাবরই করতে পারতাম, কিন্তু আমাদের এটা কখনোই করি না, কারণ এটাতে মাটি চাপা পড়ে উল্টা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। জানাচ্ছেন আমরা ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ওর অবস্থাটা নিশ্চিত করেছি এবং একদম 35 ফিট পর্যন্ত আমাদের ওখানে ক্যামেরাটা গিয়েছে এবং আপনারা এটা দেখেছেন এবং এটা সারা বাংলাদেশ দেখেছে। ধন্যবাদ। আমরা এখন আসলে এখন আমরা অপারেশন চলমান, আমরা অপারেশনটা শেষ করে আমরা পরিপূর্ণ ব্রিফ এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ 30 থেকে 40 ফিটের মধ্যে আমরা বিগ টিম পাবো, এই ধরনের আশা ভরসা করে আমরা এক্সকাভেটরের মাধ্যমে সারা রাত্রি মাটি খনন করে আমরা বুঝতে পারবো আমরা 35 ফিটের মধ্যে আমরা বিগ টিম পাচ্ছি কিনা। কারণ আমাদের ফায়ার ব্রিগেডের টিম এখন অনুসন্ধান করতেছে, অনুসন্ধান করে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চিত হব যে 35 ফিটের মধ্যে পাচ্ছি কিনা। আর যদি 35 ফিটের মধ্যে না পাই, বিগ টিম যদি আরও গভীর চলে যায় তাহলে আমরা অন্য একটা সিস্টেম আমরা চেষ্টা করব। সেটার মধ্যে কিন্তু বিগ টিম লাইফে পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, টানেল আমরা করেছি। টানেল মানে এই যে যেখানে মাটি খনন করছে তার পাশ দিয়ে মানে ওই যে পর্যন্ত 5 পর্যন্ত যেখানে বিগ টিম আটকা পড়ার সম্ভাবনা থাকে সেটাই আমরা টানেল করেছি 4 ফিট মানে পাশে গিয়ে গভীরে। তো ওখানে কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিত না, আমরা আরও চাষ করতেছি এর উপরে কোনো আটকা পড়ে আছে কিনা। মূল কারণ বলতে তো এখানে এটা তো অনেক গভীরের ব্যাপার। মাটি খনন করছে সারা রাত্রে, আপনারা নিজেরাই ছিলেন, দেখছেন। মাটি খনন এইমাত্র শেষ হয়েছে, তারপর ফায়ার ব্রিগেড অনুসন্ধানের কাজ শুরু করছে। আমরা লোহার রড আমরা 30-35 ফিটের একটা লোহার রড আমরা নিয়েছি। এটা যদি লোকাল অথরিটি যদি অনুমতি দেয় বা বাচ্চার গার্ডিয়ান যদি অনুমতি দেয় তাহলে আমরা সেই জিনিসটা আমরা চাষ করে দেখতে পারি, মানে মাটির গভীরে ডিপে। সেখানে আমরা যদি পাই
তাহলে হলো, আর না হলে তো কিছু করার নেই, কারণ এই 5 তো 150 থেকে 200 ফিট গভীরে। না যে দীর্ঘসূত্রিতা হয়েছে, কারণ আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে যখনই ঘটনাটা ঘটেছে তাৎক্ষণিকভাবে যখনই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস চলে এসেছে এবং ফায়ার সার্ভিসও যখন যেটা প্রয়োজন মনে করছে বলছে আমরাও সেটা যে কোনোভাবেই হোক তাৎক্ষণিক সেটা আমরা নিয়ে এসেছি। এখানে দেখেছেন আপনারা আমাদের 3টা এক্সকাভেটর মেশিন এবং অনেকগুলো ট্রাক্টর রয়েছে মাটি কেটে সরানো এবং অপসারণের জন্য। আর যেটা বলছিলেন যে মানে এখনও যে উদ্ধার করা যায়নি, এখন আমি জানি না আপনাদের কাছে এরকম কোনো তথ্য আছে কিনা। আমি রাতে গুগলে একটু চেক করলাম যে এরকম হিস্ট্রি কোথাও আছে কিনা যে এরকম একটা জায়গা থেকে বাচ্চাকে উদ্ধার করা গিয়েছে। আমাদের দেশে বা দেশের বাইরে হয়তো আমাদের ক্যাপাসিটি কম থাকতে পারে, কিন্তু আমি এরকম আসলে রেস্কিউ করা গিয়েছে খুব সহজভাবে জীবিতভাবে, এরকম হিস্ট্রি আসলে আমি খুঁজে পাইনি। আপনারাও হয়তো সেই বিষয়ে জানবেন। তো তারপরে আমরা এখনও আল্লাহর কাছে চাই, এখনও দেশবাসীর কাছে দোয়া চাই যেন বাচ্চাটার জন্য সবাই দোয়া করে, যেন বাচ্চাটাকে আসলে আল্লাহ চাইলে তো সবই সম্ভব, যেন বাচ্চাটাকে আমরা সুস্থভাবে অক্ষতভাবে উদ্ধার করতে পারি। আর আমাদের তো সর্বাত্মক চেষ্টা আমাদের প্রশাসনের পক্ষ থেকে, আমাদের জেলা প্রশাসক স্যার, বিভাগীয় কমিশনার স্যার সবাই বারবার খবর নিচ্ছেন এবং যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হলে সেই সাপোর্ট আমরা দিব আমাদের প্রশাসনের পক্ষ থেকে। এই ব্যাপারেও স্যারেরা এবং আমরা সবাই বদ্ধপরিকর। এখন প্রথমত এখানে যে বোরিংটা করা হয়েছে সেটা আমিও জানতাম না, বা আমি বিএমডি এর সাথে কথা বলেছি, ওনারাও অবগত ছিল না। যেটুকু আমরা জানলাম যে এটি স্থানীয়ভাবে জনগণ, স্থানীয় জনসাধারণ করেছে। তো এটা তো আসলে কারোরই নলেজে ছিল না যে এখানে এরকম একটি গর্ত আছে, এবং যে বা যারা করেছে গর্তটা তাদেরই উচিত ছিল যে গর্তটা এটা ভরাট করে দেওয়া, অথবা এখানে একটা নিশানা রাখা যেটা জায়গাটা বিপজ্জনক। তো সেটা তো হয়নি। এখন আমরা আমাদের জায়গা থেকে আইনের যেটুকু ব্যত্যয় ঘটেছে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব পরবর্তীতে। এবং আরও আমরা বিএমডিএকে বলি বা অন্যান্য কর্তৃপক্ষ যারা আছে, আমরা সবাইকে ইতিমধ্যে বলা হয়েছে এবং কড়া নির্দেশনা দেওয়া হবে যে এরকম আরও কোথাও আছে কিনা, থাকলে যেন সেগুলা যেন কোনো আর বিপজ্জনক জায়গা না থাকে, সেই বিপজ্জনক জায়গাগুলো যেন অপসারণ করা হয়, সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখন এটা একটু আইনি বিষয়, এটা একটু দেখতে হবে যে প্রথমত আমরা তো এখন বাচ্চাটাকে উদ্ধারের জন্য এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, তবে অবশ্যই আইনি যে কোনো বিষয় থাকলে সেটা আমরা ব্যবস্থা অবশ্যই নিব।